শেয়ার বাজারের ধর্মই কিন্তু এটা ঝুঁকি। আপনাকে শেয়ার বাজার ঝুঁকি আছে, এখানে জেনে শুনেই কিন্তু বিনিয়োগকারীরা আসেন। তো ঝুঁকি থাকলে সেখানে কি বিনিয়োগ হবে না? অবশ্যই হবে। যেখানে ঝুঁকি আছে সেখানে লাভের সম্ভাবনাও কিন্তু বেশি আছে। স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হবে, যেটি আমরা আমাদের শেয়ার বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাটতি দেখি। নিয়ন্ত্রক সংস্থা থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো বিনিয়োগকারীদের আস্থার উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। তার প্রেক্ষিতে আমরা কি দেখেছি যে বিদেশি এবং প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়ে চলে যাচ্ছেন। শেয়ার বাজার অন্য দেশের জন্য আশার আলো, তা আমাদের দেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা কেন, এবং দেশের শিল্পায়নে শেয়ার বাজারের পর্যাপ্ত ভূমিকা কেন রাখতে পারছে না? জি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে শেষে যে শব্দটি বলছিলেন যে শিল্পায়নের ক্ষেত্রে শেয়ার বাজার ভূমিকা রাখতে পারছে না, তো আমরা যদি আমাদের দেশের চিত্রটা দেখি তাহলে আমরা দেখব যে আরজেসি যারা ব্যবসা নিবন্ধনের জন্য কোম্পানির নিবন্ধন দিয়ে থাকে, তো আরজেসি থেকে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন নেওয়া আছে ৩,৭৭৭টি বর্তমানে। এর ভিতরে মাত্র ৩৯৭টি কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেয়ার বাজারে তালিকাভুক্ত, অর্থাৎ যে পাবলিক লিমিটেড কোম্পানি দেশে রয়েছে তার মাত্র 10% শেয়ার বাজারে। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে আমাদের দেশের কোম্পানি সাইজ যে পরিমাণ, তার কিন্তু খুবই সামান্য অংশ শেয়ার বাজারে রয়েছে। তো এই যে উদ্যোক্তারা কেন শেয়ার বাজারে আসছে না, এটি একটি বড় প্রশ্ন। আর এর উত্তর এখানে রয়েছে যে উদ্যোক্তারা ব্যাংকে গেলে সহজেই কিন্তু তারা ঋণ পেয়ে যাচ্ছেন, এবং সেই ঋণ যে তাদের পরিশোধ করতে হবে সেটা না করলেও আমরা দেখতে পাচ্ছি যে তারা বছরের পর বছর ঋণ পরিশোধ না করে চলে যাচ্ছেন, তাদের ঋণ পরিশোধ করতে হচ্ছে না, তাদের কিছু হচ্ছে না। তবে গত 5 আগস্ট যে সরকার পরিবর্তন হয়েছে গত বছরের, এরপরে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু সংস্কার এসেছে, এবং ব্যাংক খাতে কিন্তু আমরা একটি চিত্র দেখেছি যে ব্যাংক থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লুট করে নেওয়া হয়েছে, এবং বেশ কিছু ব্যাংকের অবস্থা কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছে। এর পাশাপাশি যেসব ভালো কোম্পানিগুলো রয়েছে সেগুলো কেন শেয়ার বাজারে আসছে না? তারা তো অর্থ লুট করে নাই। এর পিছনের কারণ হলো যে শেয়ার বাজারে যে তালিকাভুক্ত হতে হবে একটি কোম্পানিকে, তার পিছনে বেশ কিছু জটিল প্রক্রিয়া রয়েছে। একটি কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হলে প্রথমে আইপিওর আবেদন করতে হয়, এবং এই আইপিও আবেদন করতে গিয়ে কিন্তু কোম্পানিগুলো ধাপে ধাপে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হন, এবং দীর্ঘ সময় লেগে যায় তাদের আইপিওর মাধ্যমে টাকা নিয়ে আসতে। একটি কোম্পানি আইপিওতে আবেদন করলে 3 মাস, 4 মাস, 5 মাসও লেগে যায় তার আইপিও অনুমোদন পেতে। অপরদিকে ব্যাংকে কিন্তু সে গেলে খুব অল্প সময়ের ভিতরেই ঋণ পেয়ে যায়, যে কারণে কিন্তু ভালো ভালো উদ্যোক্তারাও দেখা যায় যে শেয়ার বাজারে না এসে তারা ব্যাংক নির্ভর হয়ে পড়ছেন। আর এই উদ্যোক্তারা ব্যাংক নির্ভর হয়ে পড়ার কারণেই কিন্তু শেয়ার বাজারের পরিধি খুব একটা বাড়ছে না। এর পাশাপাশি আরও কিছু বিড়ম্বনায় পড়তে হয় উদ্যোক্তাদের। সেক্ষেত্রে দেখা যায় যে একটি লিস্টেড কোম্পানি, তাকে কিন্তু নানা ধরনের স্বচ্ছতার ভিতর দিয়ে যেতে হয়, তাকে একটি আর্থিক প্রতিবেদন তৈরি করতে হয় প্রতি বছর, এবং সেই আর্থিক প্রতিবেদনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে কিন্তু নিরীক্ষা করতে হয়, ফলে সেখানে কিন্তু তথ্যর গোজামিল দেওয়ার সুযোগ থাকে না। আবার একটি কোম্পানিকে এজিএম করতে হয়, সেই এজিএমে অনেক সময় দেখা যায় যে উদ্যোক্তা, যারা ভালো উদ্যোক্তা, তারাও কিন্তু বিভিন্নভাবে সাধারণ শেয়ার হোল্ডার বা যারা এজিএম পার্টি বলে পরিচিত, তাদের মাধ্যমে কিন্তু বিড়ম্বনার শিকার হন। ফলে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু এই ধরনের বিড়ম্বনা থেকে রক্ষা পেতে শেয়ার বাজারে আসেন না, যে কারণে আমরা দেখছি যে আমাদের শেয়ার বাজারের বয়স দীর্ঘদিন হলেও এই শেয়ার বাজার কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখছে না। আচ্ছা, দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশের শেয়ার বাজারের প্রতি পর্যাপ্ত আস্থা রাখতে পারছে না, তাদের আস্থা ফেরাতে কি কি করণীয় কাজগুলো কি কি হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। দেশি এবং স্থানীয় বিনিয়োগকারীরা শেয়ার বাজারে আস্থা রাখতে পারছে না, অথচ শেয়ার বাজারের মূল ভিত্তি কিন্তু আস্থা। আস্থা যদি না থাকে এখানে বিনিয়োগকারীরা আসবে না, এবং শেয়ার বাজারের ধর্মই কিন্তু এটা ঝুঁকি। আপনাকে শেয়ার বাজার ঝুঁকি আছে, এখানে জেনে শুনেই কিন্তু বিনিয়োগকারীরা আসেন। তো ঝুঁকি থাকলে সেখানে কি বিনিয়োগ হবে না? অবশ্যই হবে। যেখানে ঝুঁকি আছে সেখানে লাভের সম্ভাবনাও কিন্তু বেশি আছে, কিন্তু স্বচ্ছতা এবং স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হবে, যেটি আমরা আমাদের শেয়ার বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাটতি দেখি। নিয়ন্ত্রক সংস্থা থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো বিনিয়োগকারীদের আস্থার উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। তার প্রেক্ষিতে আমরা কি দেখেছি যে বিদেশি এবং প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়ে চলে যাচ্ছেন, স্থানীয় বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসান নিয়ে শেয়ার বাজার ছেড়ে চলে যাচ্ছেন। এই চিত্রও কিন্তু আমাদের দেখতে হয়েছে। আমরা যদি কয়েক বছর আগের দিকে তাকাই তখন কিন্তু আমরা দেখতে পারবো যে শেয়ার বাজারে 33 লাখ বিও হিসাব ছিল। বিও হিসাব হচ্ছে যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করে থাকেন, এটি একটি ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে খুলতে হয়। সেই সংখ্যা কিন্তু এখন 16 লাখে নেমে আসছে, অর্থাৎ আমরা কিন্তু অর্ধেকে দেখছি শেয়ার বাজারে বিনিয়োগের অর্ধেকে নেমে আসছে। এর ভিতরে আমরা যেটি দেখেছি যে 2023 সাল থেকে এই 2025 সাল, এই সময়টার মধ্যেই
বিদেশি এবং প্রবাসী যে বিনিয়োগকারীরা রয়েছেন তাদের 11,000 বিও হিসাব বন্ধ হয়ে গেছে, অর্থাৎ স্বাভাবিকভাবে তারা এই বাজারের উপর আস্থা পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারা চলে গেছেন। এর পাশাপাশি কিছু বিও হিসাব বন্ধ হয়েছে যেগুলো শুধু আইপিও আবেদন করতো, তারা আইপিও আবেদনের জন্য খুলেছিল। এখন যেহেতু আইপিও প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং যে আবেদন করে সেই আইপিও শেয়ার পায়, সে কারণে যারা শুধুমাত্র আইপিওর কারণে বিও হিসাব খুলেছিলেন তারা হয়তো সেগুলো বন্ধ করেছেন, কিন্তু সেই সংখ্যা দিয়ে এই অর্ধেক হয়ে যাবে সেটি কিন্তু নয়। এই অর্ধেক হয়ে যাওয়ার মূল কারণ এখানে আস্থা না পাওয়ার কারণে অনেক বিনিয়োগকারীর লোকসানে তাদের শেয়ার বিক্রি করে শেয়ার শূন্য করে দিয়েছেন। এই যে আস্থাহীনতা, কেন এই আস্থাহীনতা সৃষ্টি হলো? আমরা যদি দেখি যে শেয়ার বাজারে 1996 সালে একটি বড় ধরনের ধস নেমেছিল, এরপর 2010 সালেও আমরা একটি বড় ধরনের বাবল এবং বাস্ট দেখেছি। এরপরে শেয়ার বাজারে কয়েক দফা উত্থান পতন হলেও করোনা মহামারী যখন শুরু হয়, কোভিড-19 2020 সালে বাংলাদেশে প্রথম আঘাত আনে। এরপরে কিন্তু এই যে যাতে দরপতন হয় সেজন্য নিয়ন্ত্রক সংস্থা থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরবর্তীতে যেগুলো আসলে ভুল সিদ্ধান্ত হিসেবেই পরিগণিত হয়েছিল। এর ভিতরে সবথেকে মারাত্মক যে ভুল সিদ্ধান্তটি ছিল সেটি হলো ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইস দিয়ে প্রত্যেকটা কোম্পানি শেয়ার দাম একটি নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা হয়েছিল যাতে এর নিচে আর না নামতে পারে। এর ফলে কি হয়েছিল, শেয়ার বাজারে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, কারণ দিনের পর দিন ওই সর্বনিম্ন যে দাম, এই দামে কিন্তু বিপুল পরিমাণ শেয়ারের বিক্রয় আদেশ আসতো, অপরদিকে ক্রেতা থাকতো না, ফলে এগুলো লেনদেন হতো না এবং শেয়ার বাজারের লেনদেন, যেই লেনদেন 2000 কোটি টাকার ঘরে ছিল সেটি 100-150 কোটি টাকার ঘরে নেমে আসে। এর ফলে কিন্তু অনেক ব্রোকারেজ হাউস তারা বড় ধরনের লোকসান দিতে হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরা এই যে অচল অবস্থা সৃষ্টি হওয়া, কারণ আপনি যখন একটি বাজারে প্রবেশের সুযোগ দিবেন, তাকে যখন বাইরে হওয়ার সুযোগ না দিবেন, স্বাভাবিকভাবে সেখানে আস্থা থাকবে না, কারণ বিপদে আপদে কেউ লোকসানে হলেও শেয়ার বিক্রি করে তার কিছু টাকার দরকার হয়। আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছেন, কিন্তু আমার দরকারের সময় আমি যখন টাকা তুলতে পারবো না, স্বাভাবিকভাবে আমি ওই বাজারে যাব না। সেটাই কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে যখন ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছিল, তারপরে কিন্তু শেয়ার বাজারে বড় ধরনের ধস নামে এবং বর্তমানে কিন্তু অনেক বিনিয়োগকারী তার পোর্টফোলিওর 60-70% লোকসান রয়েছে, অর্থাৎ সে যদি 100 টাকা বিনিয়োগ করে থাকে তার এখন মাত্র 30 টাকা আছে। এই ধরনের লোকসান দিয়ে অনেকে বাজার ছেড়ে চলে গেছেন, আবার যারা বাজার ছেড়ে যান নাই, হয়তো আশায় আছেন কোনোদিন বাড়বে, তারা এই যে তাদের অচল অবস্থা, কিন্তু তাদের পোর্টফোলিও তারা এখন লেনদেন করতে পারছেন না, এর ধরনের সংখ্যাও কিন্তু অনেক। দেশের শেয়ার বাজারকে শক্তিশালী করা না হলে তা দেশে অর্থনীতি প্রবৃদ্ধি এবং শিল্পায়নে কি বাধা হয়ে দাঁড়াতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, শেয়ার বাজার যে শিল্পায়নের একটা বড় হাতিয়ার, অন্যান্য দেশে আমরা যেটি দেখি এবং অন্যান্য দেশে আমরা যখন দেখি যে উন্নয়নমূলক, সরকারের উন্নয়নমূলক যেসব প্রকল্প বা একটি বেসরকারি প্রতিষ্ঠান তার ব্যবসা সম্প্রসারণ করার জন্য কিন্তু শেয়ার বাজারে আসে এবং শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করে। এমনকি সরকারের উন্নয়নমূলক কাজের জন্য কিন্তু শেয়ার বাজার থেকে টাকা তুলে, বন্ডের মাধ্যমে টাকা তুলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়। আমাদের ক্ষেত্রে কিন্তু সে চিত্রটি দেখা যায় না। একটু আগে যেটি বলছিলাম যে 3777টি যেখানে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত, সেখানে মাত্র 397টি কোম্পানি তালিকাভুক্ত। এর ফলে কি হয়েছে, এই কোম্পানিগুলো কিন্তু শেয়ার বাজারে না এসে তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে ব্যাংক খাতে কিন্তু হিউজ পরিমাণে আমরা খেলাপি ঋণ দেখতে পাচ্ছি এবং সেই খেলাপি ঋণ কিন্তু 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে ব্যাংক খাতগুলো কিন্তু এখন খুবই, অনেকগুলো ব্যাংক মৃতপ্রায় অবস্থা। আপনি জানেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকে, 5টি ব্যাংকে একসাথে মার্জার করার উদ্যোগ নিয়েছে, যে এই ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা লুট করে নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তো এই যে ব্যাংক খাতে দেখেন, শেয়ার বাজার শক্তিশালী না হওয়ার কারণে কিন্তু একদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক খাত কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, শিল্পায়নের ঘটছে না। অথচ এই শেয়ার বাজার যদি শক্তিশালী করা যেত, সরকার চাইলে কিন্তু এই শেয়ার বাজারে বন্ড ছেড়ে পদ্মা সেতুর মতো আরও একটি সেতু তৈরি করতে পারে। আমাদের যে এক্সপ্রেসওয়ে রয়েছে, আমাদের যে মেট্রো রেল রয়েছে, আমরা যদি দ্বিতীয় মেট্রো রেলের কোনো প্রকল্প করতে চাই, এখানেও কিন্তু লাভজনক খাত এগুলা। আপনি মেট্রো রেল লাভজনক খাত, পদ্মা সেতু লাভজনক খাত। সরকার চাইলে এখানে কিন্তু বন্ড ছেড়ে এ ধরনের প্রকল্পগুলো করতে পারে। সেক্ষেত্রে জনগণ এখানে ফান্ড দিবে এবং জনগণ এটি ব্যবহার করে, সেটির আবার ট্যাক্স পাবে সরকার এবং দেশেরও একদিক থেকে উন্নয়ন হবে, পাশাপাশি অর্থনীতির আকারও কিন্তু বড় হবে যদি এই পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হয়। তবে আশার হলো যে সম্প্রতি স্টক এক্সচেঞ্জ থেকে এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বন্ড মার্কেটটিকে বড় করার জন্য বা বন্ড মার্কেট একটি সৃষ্টি করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এটি যদি হয় তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে শেয়ার বাজারে ভালো কিছু সামনে আসছে।
আচ্ছা, আপনি যেমন বলছিলেন শেয়ার বাজারকে শক্তিশালী করতে হবে, এই শক্তিশালী করতে হলে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আবারও ফিরে আসি 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকারের কিন্তু পতন ঘটে। এরপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং তারা একটি বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পুঁজিবাজারের যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানেও কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই স্টক এক্সচেঞ্জ থেকে কিন্তু টাস্ক ফোর্স বা পুঁজিবাজার সংস্কারের উদ্দেশ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স ইতিমধ্যে কয়েকটি প্রতিবেদন তারা জমা দিয়েছে, আরও বেশ কিছু প্রতিবেদন বিষয় নিয়ে তারা কাজ করছেন, তারা হয়তো শীঘ্রই প্রতিবেদনগুলো জমা দেবেন। প্রাথমিকভাবে তারা দুই একটি যে সুপারিশ দিয়েছে যেগুলো আসলে বাজারের জন্য বা একটি ভালো শেয়ার বাজার তৈরি করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হলো আইপিও খাতের যে সংস্কার, সেখানে তারা একটি প্রস্তাব করেছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি ব্যাংক থেকে ঋণ নিতে হয় তাহলে শেয়ার বাজারে আসা বাধ্যতামূলক। অর্থাৎ ওই ঋণ যদি কোম্পানি নিতে যায় তাকে শেয়ার বাজারে আসতে হবে, তারপরে সে ওই ঋণটা নিতে পারবে। আর একটা ইয়ে করেছে যে আমাদের শেয়ার বাজারে দুর্বল কোম্পানির সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে বলা হয় যে আর্থিক প্রতিবেদনগুলো তারা যখন শেয়ার বাজার থেকে টাকা তুলে ফুলিয়ে ফাঁপে আর্থিক প্রতিবেদন তৈরি করে। এর জন্য প্রাইমারি রেগুলেটরি হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে তারা কিন্তু সুপারিশ করেছে, তারা প্রাইমারি অনুমোদন দেবে। অর্থাৎ কোম্পানিগুলো যে আর্থিক প্রতিবেদন দেবে সেই আর্থিক প্রতিবেদন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে প্রথমে ভালোভাবে পর্যালোচনা করে তারা আইপিও এটি পাওয়ার যোগ্য কি যোগ্য না সেটির একটি প্রাথমিক অনুমোদন দেবে, এরপর নিয়ন্ত্রক সংস্থা থেকে সেটির অনুমোদন দেওয়া হবে। এটি কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ এবং মার্জিন ঋণের ক্ষেত্রেও তারা বেশ কিছু সুপারিশ করেছে। যদি এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আশা করা যাচ্ছে যে শেয়ার বাজারে হয়তো ভালো দিন ফিরে আসবে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।